গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা। ভোটে অংশ নিতে ঠাকুরগাঁয়ে চাচা ভাতিজার লড়াই, সবাই সংসদ সদস্যের স্বজন। আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট, বলছে বিএনপি। 3 বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গ্যাঁড়া কলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। এবং ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ। জিআই তালিকা থেকে টাঙ্গাইলের শাড়িকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ। সম্ভাব্য প্রায় 150 পণ্যের তালিকা উচ্চ আদালতে। সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের নিন্দা জানান। ভাইয়ের জন্য ভাইয়ের টান। ৭৬ বছর আগে বইতে শুরু করা ফিলিস্তিনের রক্তগঙ্গা বন্ধ হয়নি আজও। এই সময় আরব সাগরে বয়ে গেছে অনেক পানি, এর চেয়ে বেশি বয়ে গেছে ফিলিস্তিনিদের কান্না আর রক্ত। সহস্র মাইল দূরের অস্ত্রের ঝনঝনানি আর মুসলিম ভাইদের আর্তনাদ বুকে কাঁপন তুলে লাল সবুজের ৫৭,০০০ বর্গমাইলের এ ভূখণ্ডে। ইউরোপ আমেরিকার নীল নকশায় স্বাধীন ও নিজেদের রাষ্ট্র মুসলিম উম্মার পবিত্র ভূমিতে দখলদারিত্ব, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়নের দৌরাত্ম্য চলে ইহুদিদের। দফায় দফায় ইসরায়েলি আগ্রাসনে গত ৭ মাসে প্রায় ৩৫,০০০ মানুষের লাশের মিছিল আর রক্তঝরা ধ্বংসযজ্ঞের উপাখ্যানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে দেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজের চলমান আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ হয়। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। ফেনীতে ১০০০ ফুট পতাকা নিয়ে পদযাত্রা করা হয়। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা উঠে আসে স্লোগানে স্লোগানে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীদের উপর হামলার নিন্দাও করে ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি আগ্রাসনের পর্যবস্ত হয়ে আছে ফিলিস্তিন। We just came to say we refuse occupation. We need an independent country and we will still resist until our independence. দাবি জানাচ্ছি যাতে ইসরায়েল প্যালেস্টাইনের উপর যে হামলা করতেছে সেটা বন্ধ করুক। ৭৬ বছরের মধ্যে বিভিন্ন যুদ্ধ চলছে, তাই কিন্তু এরবারের মতো আমরা কখনো দেখি নাই। আমরা চাই এর যুদ্ধটা বন্ধ হোক। পরগাছা ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের খবরদারি চালবাজিতে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্ট ক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্র সহ যারা মোড়ল দেশ আছে, যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায়, তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে, তাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আসলে আমরা খুবই সন্দেহহীন আছি। দেখা যাচ্ছে যে বিশ্বের যে হত্যাকর্তারা কন্ট্রোল করার চেষ্টা করছে, জাতিসংঘ বলেন বা ইউএসএ বলেন, চীন বলেন, ফ্রান্স বলেন, প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রই কিন্তু এখানে একটি নীরব ভূমিকা পালন করেছে। এবং কি আমরা যদি ইসলামিক কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করি, সেখানেও কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে। সো আমাদের এই জায়গা থেকে আমরা বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে চিন্তা করেছি যাতে করে পুরো বাংলাদেশে একটি মুভমেন্ট চালু হয়। আমাদের দাবি হচ্ছে সিজফায়ার। এটাই আজকে দেশতল ৩৫,০০০ বেশি। ঘৃণ্য বর্ণবাদের প্রতিনিধিত্ব ইসরায়েলের পতাকা তলে ইহুদিরা গত ৭ অক্টোবর থেকে সামরিক অভিযান সহ নজিরবিহীন মানবতা বিরোধী, দানবিক ও নৃশংস হত্যা, ধ্বংসযজ্ঞ চালানো হয়। গাজাবাসীর ওপর এমন নির্বিচার বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনকে মুক্ত ও নিজ ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করা সহ গাজা গণহত্যা বন্ধে ছাত্রলীগের বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ করছে কেন্দ্রীয় ছাত্রলীগ। স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পরে দীর্ঘ পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা। স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন সব স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সহিংসতা জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার দুপুরে মধুর ক্যান্টিনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। শুরু হয় পদযাত্রা। দীর্ঘ এই পদযাত্রায় সামিল হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা। যেটা আমাদের 1971 সালে হয়েছিল, জেনোসাইড হয়েছিল, সেটা ফিলিস্তিনেও চলছে। তো সেই জায়গা থেকে কথা বলার প্রয়োজন এবং বাংলাদেশের ছাত্র সমাজ বা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সমাজের হয়ে এই আওয়াজটি প্রথম তুলল। ফিলিস্তিন ইস্যুতে সবার যে মানবিক একটা দাবি আছে, সেই দাবিটার সাথে, সেই ইচ্ছাটার সাথে ছাত্রলীগের আজকের যে দাবি, ইচ্ছা, যে আয়োজন করার যে সদিচ্ছা, এটা আজকে পুরোপুরিভাবে এক হয়ে গিয়েছে। পদযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। এ সময় বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। I want to say thank you to the Bangladeshi Student League for standing on this. Thank you everyone. Free Palestine, free Palestine, free Palestine. I will thank the Student League of Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. সমাবেশে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের গ্রেফতারের নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। ফিলিস্তিনি জনগণ ও বিশ্বব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে বাংলাদেশ ছাত্রলীগের শান্তির স্মারক পাঠ করেন কেন্দ্রীয় সভাপতি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে পুলিশের দমন পীড়ন ধরপাকড় উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় রোববারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও এদিন গাজায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। স্থানীয় সময় রোববার ইলিনয় অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা। একই সময় একই বিশ্ববিদ্যালয়ে পাল্টা কর্মসূচি পালন করে ইসরায়েলপন্থীরা। এ সময় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গেল 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পেরিয়ে গেছে 2 সপ্তাহ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে। এই সময়ে ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবি জানাতে গিয়ে আটক হয়েছেন প্রায় 2500 শিক্ষার্থী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে। তবুও দমে যাননি শিক্ষার্থীরা। পুলিশের দমন পীড়ন ধরপাকড় উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এদিন বিক্ষোভ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে। ইউনিভার্সিটি অব বাগদাদের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। তারা জানান, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। তাতে একাত্মতা জানাতেই রাস্তায় নেমেছেন তারা। যুক্তরাষ্ট্র, আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে যে বিক্ষোভ চলছে তার সঙ্গে একাত্মতা জানাতে আমাদের এই কর্মসূচি। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি। ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাচ্ছে, নারী ও শিশুদের হত্যা করছে। ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হয় শিক্ষার্থী বিক্ষোভ। ছড়িয়ে পড়েছে দেশে দেশে। যুক্তরাষ্ট্র, ইরাক বাদেও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। এছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, গাজায় আগ্রাসন বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও নেতানিয়াহু বাহিনীকে অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে মেঘলা আকাশ আর ঝিরঝিরে বাতাসে স্বস্তিতে রাজধানীবাসীও। তাপমাত্রা গত 1 মাসের তুলনায় প্রায় 4 ডিগ্রি কম। সূর্যের প্রখরতা কম থাকায় শ্রমজীবী মানুষের দুর্ভোগও কিছুটা কম। কালকে বৃষ্টিটা হওয়া যায়, আজকে ঠান্ডা হয়েছে, আজকে আরাম পাচ্ছি। একটু না অনেকটাই কমছে, কিন্তু তারপর আজকেও গরম আছে। ঘোষণা মতো শিক্ষা প্রতিষ্ঠানও খোলা আছে যথারীতি। হিমেল হাওয়ায় প্রাণচঞ্চল শিক্ষার্থীরা। নেই গরমে নাকাল হওয়ার ভোগান্তি। স্বস্তি ফিরেছে অভিভাবকদেরও। বেশি গরম ছিল, এই জন্য ওদের বেশি সমস্যা হয়েছিল। 2 দিন ধরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, একটু ভালো লাগতেছে। আজকে যে আবহাওয়াটা মোটামুটি খুবই ভালো স্কুল বাচ্চাদের জন্য, আর বাচ্চারাও এই পরিবেশের জন্য মধ্যে স্কুলে আসতে আগ্রহী জানালো। বইছে ঠান্ডা বাতাস। আজকের এই প্রকৃতি দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই গত প্রায় 1 মাস ধরে তীব্র তাপদাহের সঙ্গে লড়াই করেছে রাজধানীবাসী।
আবহাওয়া অফিসও দিয়েছে সুখবর। আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত আগের মতো ওই তাপদাহের আর কোনো শঙ্কা নেই। শুধু তাই নয়, আবহাওয়া অফিস জানায় আগামী 72 ঘন্টা দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস আছে। 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আমাদের আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 15 তারিখের পর লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। কালবৈশাখী ঝড় ও ঝুম বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে নগরীর ওয়াসা এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে মুষলধারে বৃষ্টি নামলো বন্দরনগরী চট্টগ্রামে। মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি এবং শীতলতা বয়ে আছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে। কিন্তু সেই স্বস্তির পর আবার কিছুটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অর্থাৎ বন্দরনগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু হাঁটু সমান পানি ছিল, সে পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে। একদিকে পানির জন্য হাহাকার ছিল, এখন যখন বৃষ্টি হলো আবার সেই দুর্ভোগ নেমেছে। চট্টগ্রামের যে 2 নম্বর গেট বা মুরাদপুর, চকবাজার, হালিশহর বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এখানে ছিলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে বৃষ্টিতে নেমে আনন্দ উল্লাস করেছে। এবং পাশাপাশি আবার অনেকে পথচারীরা কিন্তু বিভিন্ন গাড়িতে আটকে যাওয়া এবং গাড়ির পথের মধ্যে জলাবদ্ধতার কারণে হাঁটতে না পারায় কিন্তু তারা আবার দুর্ভোগে পড়েছেন। একদিকে স্বস্তি, অন্যদিকে দুর্ভোগ, দুই মিলে বলা যায় বন্দরনগরীতে মোটামুটি বলা যায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন দীর্ঘদিন ধরে বৃষ্টি যে হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেটিতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। কিন্তু আজকে 1.5 ঘন্টা ধরে বিকেল 3:30টার পর থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেটিতে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং পুরো বন্দরনগরীকে একবার শীতল করে দিয়েছে এটি বলা যায়। তবে বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পানি উঠেছে, বিভিন্ন জায়গায় গাছ পড়েছে এবং বজ্রপাত হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, ঝড়ো হাওয়া হয়েছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু মানুষজন কিন্তু পথে আটকে যাওয়ার কারণে কিন্তু তারা দুর্ভোগের কথা জানিয়েছেন। এবং আসলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে গত 6 ঘন্টায়, সেটি আসলে 6টার পরে বলা যাবে আসলে কীরকম বৃষ্টি হয়েছে। তবে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত যে হয়েছে সেটি কিন্তু ধারণা করে বলা যাচ্ছে। তবে আবহাওয়া অফিস সন্ধ্যা 6টার পরে কিন্তু তাদের আপডেট দিবে এবং তারা বলছে আগামী 24 ঘন্টায় কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে আরো বৃষ্টিপাত হবে সেরকম কথা বলছে। তবে এতদিন ধরে যে বৃষ্টিগুলো হয়েছিল সেগুলো এক ধরনের লুকোচুরি বৃষ্টি, অর্থাৎ এই বৃষ্টি, এই মেঘ এবং এই রৌদ্র, তো সবকিছু মিলিয়ে বলা যায় এখন কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের যে মানুষের মধ্যে স্বস্তি ফিরার পর আবার কিন্তু জলাবদ্ধতার কারণে মানুষ কিছুটা বেকায়দায় পড়েছে এবং কিছুটা দুর্ভোগে পড়েছে সেটি বলা যায়। এবং বিভিন্ন জায়গায় কিন্তু গাছ উপড়ে পড়েছে, যান চলাচল বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে এবং মানুষ অনেকে কিন্তু রাজপথে এসে কিন্তু আটকে পড়েছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় একদিকে স্বস্তি, অন্যদিকে কিন্তু দুর্ভোগ। এই ছিল সর্বশেষ তথ্য। ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামে। অন্য প্রসঙ্গ, বৃক্ষরোপণ ও কাটার বিষয়ে কেন আইন ও নীতিমালা তৈরি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে দাবদাহ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আরেকটি রিটে দাবদাহ নিয়ন্ত্রণে আলাদা কমিটি কেন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিট দুটিতে বলা হয়েছে, ঢাকা শহরে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় গাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এদিকে তাপমাত্রা বাড়ায় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলছে। আমাদের দেশে কোনো ধরনের গাছ কাটার কোনো নীতিমালা নাই, অর্থাৎ গাছ কাটা এবং গাছ লাগানোর ক্ষেত্রে আমরা যদি ফিনল্যান্ডে দেখি, যেখানে পরিবেশ বান্ধব অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর জলবায়ু, সেই দেশে একটি গাছ যদি কেউ কাটে তার পরিবর্তে 3টি গাছ লাগাতে হয়। আমাদের দেশে গাছ কাটার ব্যাপারে কোনো ধরনের নীতিমালা নেই। তো এই নীতিমালা যাতে নাই, এই জন্য আমি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তাদেরকে আমি নোটিশ পাঠাই। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন।
লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিলেন আবু বকর সিদ্দিক শ্যামল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেলা 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে জয়ী এই প্রতিনিধির শপথের আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান পদত্যাগ করায় গেল ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী হন আবু বকর সিদ্দিক শ্যামল, যিনি এর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়বে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। নির্বাচনী প্রচারণার দামামা তুঙ্গে। শেষ দিনে ভোটারদের মন জয়ের চেষ্টায় ছুটছেন প্রার্থীরা। সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, শাক্তা সহ বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে বিরতিহীন প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব। এ সময় জনগণের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের পাশে গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনাদের গিয়ে আপনাদের সুবিধা অসুবিধার যে কাজগুলো আছে এগুলো আমি নিজের দায়িত্ব নিয়ে আপনাদের করে দেব। শেষ দিনের প্রচারণায় মুখর ছিল ঢাকার বাইরের অন্যান্য উপজেলাও। গানে গানে আর মিছিল স্লোগানে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টায় প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে বিলি করেন লিফলেট। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি এই অঞ্চলের মানুষের উন্নয়ন, রাজনৈতিক, সামাজিক এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করব। আমার প্রতীক দোয়াত কলমের একটা গণজোয়ার তৈরি হয়ে গেছে সারা উপজেলায়। তবে আশ্বাস নয়, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়বে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সৎ এবং একনিষ্ঠ দেশমাতৃকার কাজে যে নিজেকে বিলাই দিতে পারে তাকেই আমরা ভোট দেব। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সুন্দর পরিবেশ গঠন করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, সেই ধরনের প্রার্থী আমরা নির্বাচিত করব। তাদের কাছে গেলে যে আমরা সহযোগিতা পাই, এইরকম আমরা প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে চাই। এদিকে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির দুর্গম উপজেলা জোড়াছড়ি ও বরকলে হেলিকপ্টারে নেওয়া হয় নির্বাচনী মালামাল। বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে, যদি এই সুন্দর পরিবেশটাকে বিনষ্ট করতে চায় তার বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার প্রথম ধাপে 152টি উপজেলায় হবে নির্বাচন। ওমর ফারুক, সময় সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর রাজাবাড়ি মোড়ে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, আর মাত্র কয়েক ঘন্টা অর্থাৎ মধ্যরাতের পর থেকেই নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হচ্ছে এবং আগামীকাল বাদে পরশুদিন উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ, এবং সে কারণেই কিন্তু শেষ মুহূর্তের যে প্রচারণা সেটিতে মেতে উঠেছেন যারা প্রার্থী রয়েছেন। তারা প্রত্যেকটি এলাকা শেষবারের মতো চষে বেড়াচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা আগামী দিনে আসলে কি করবেন, এলাকার উন্নয়নে কি করবেন সেটি আসলে পুনর্ব্যক্ত করছেন ভোটারদের। আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে, তারা যেটি বলছেন যে শেষ মুহূর্তের যে প্রচারণা এবং মধ্যরাত পর্যন্ত সেটি তারা চালাতে থাকবেন। তারা প্রত্যেকটি মানুষের কাছে আবার যেতে চান এবং তাদের ভোট এবং পুনর্বার তাদের যে অঙ্গীকার সেটি আসলে ভোটারদের দ্বারা পৌঁছে দিতে চান। আমরা এই মুহূর্তে রয়েছে গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি এলাকায় এবং এখানে একজন প্রার্থী আমরা দেখছি দুপুর বেলা থেকেই প্রচারণা করছেন। এমনি কিন্তু এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে পদপ্রার্থী রয়েছেন 5 জন এবং তারা চষে বেড়াচ্ছেন সকাল থেকে। এবং আমরা যতটুকু ভোটারদের সাথে কথা বলে বুঝতে পেরেছি তারা যেটি বলছেন যে এখানে 4 জনই আওয়ামী লীগের প্রার্থী, 1 জন রয়েছেন বিএনপির প্রার্থী। সে কারণে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা
প্রকাশ্যে সেরকম উৎসাহ উদ্দীপনায় মাঠে নামেননি, তবে তারা এদের মধ্যে থেকেই একজনকে বেছে নেবেন। এবং এই উপজেলায় 4 জন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, তারাও চষে বেড়াচ্ছেন এবং সেই চষে বেড়ানোর অংশ হিসেবে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সামনের দিনের যে উন্নয়নের প্রতিশ্রুতি সেটি তারা দিচ্ছেন এবং একই সাথে তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটি তারা ভোটারদেরকে বলছেন। এবং এই প্রথম ধাপের নির্বাচনে গোদাগাড়ি ছাড়াও তানোর উপজেলা রয়েছে, সেখানেও নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সেখানে 2 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, 2 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। তারা বলছেন যে সেখানকার ভোটেও খুব বেশি উত্তাপ নেই, যেহেতু সেখানেও আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি। তারপরেও সাধারণ মানুষ বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং প্রশাসন বলছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সব শেষ। উপজেলা নির্বাচনে প্রচারণা সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহীর রাজাবাড়ি মোড়ে। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে, তৃণমূল নেতারা মানছেন না কেন্দ্রীয় আদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে দলের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে কথা বলেন তিনি। আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টের পান প্রতি মুহূর্তে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসারদের মাধ্যমে আবেদনকারীদের তালিকা সংগ্রহ, এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে তদন্তে নামে চাওয়া হয় টাকা। দীর্ঘদিন প্রতারণার পর গোয়েন্দা জালে চক্রটির 9 সদস্য। আবেদন ফর্ম পূরণ ও ফি পরিশোধ করে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দেওয়ার পর পাসপোর্ট ডেলিভারির একটি তারিখ নির্ধারণ করে দেয় পাসপোর্ট অফিস। এই সময়ের মধ্যে যাচাই বাছাই করা হয় আবেদনকারীর তথ্যউপাত্ত। পুলিশের স্পেশাল ব্রাঞ্চে দেয়া হয় এই দায়িত্ব। বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য যাচাইয়ের পর সেই এসবি রিপোর্ট পাঠানো হয় পাসপোর্ট অধিদপ্তরে। এই এসবি রিপোর্টকে কেন্দ্র করেও শুরু হয়েছে প্রতারণা। একটি অসাধু চক্র পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসার সদস্যদের সহায়তায় আবেদনকারীর তালিকা সংগ্রহ করে। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতারের পর এমনই সব চাঞ্চল্যকর তথ্য মেলে। সোমবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান, এই চক্রের মূল হোতা বেলালের নির্দেশনায় বাকি সদস্যরা কয়েক ধাপে পাসপোর্ট আবেদনকারীদের তথ্য সংগ্রহ করত। সত্যতা নিশ্চিত করতে ইন্টারনেট থেকে পুলিশের ছবি ডাউনলোড করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তা নম্বরের সঙ্গে যুক্ত করা হতো। এরপর ভেরিফিকেশন নামে পুলিশ পরিচয়ে ফোন দিয়ে দাবি করত মোটা অঙ্কের টাকা। ওয়াসিম এনে দারোগার ছবিটা এটার মধ্যে ক্লোন করে নেয়, অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, আপনার নাম কি মুখ, তার যখন ছবিটা যা তখন দেখা গেল তার ছবি গেছে। একদম 100% বিশ্বাস বল, ঠিক আছে আমরা যাবো না, একটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। ডিবি আরও জানায়, আবেদনকারীদের তথ্য চক্রের সদস্যদের দিত পাসপোর্ট অফিসের কয়েকজন পিয়ন ও আনসার সহ অসাধু কর্মকর্তারা। পিয়ন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যায় বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটোকপি করে তোলে। চক্রের সঙ্গে কাজ করা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তালিকা পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে বলে জানান ডিবি প্রধান। ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ফেরি করে কেনা হচ্ছে ডাবের খোসা, পরিত্যক্ত পলিথিন বা চিপসের প্যাকেট, দেয়া হচ্ছে নগদ টাকা, যেখানে ক্রেতা ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গুর বাহক এডিসের বিস্তার ঠেকাতে এমন অভিনব কর্মসূচি ডিএনসিসি কর্তৃপক্ষের। পানি জমে এমন আবর্জনা কিনতে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে দেওয়া হয়েছে 50,000 টাকা। বিক্রি হচ্ছে পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট আর ডাবের খোসা। ফেলানো এসব দ্রব্য বিক্রি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। কিন্তু কোথায় বিক্রি হচ্ছে আর কেই বা কিনছেন এসব বর্জ্য?
ডেঙ্গুবাহক এডিসের বিস্তার ঠেকাতে গত 22 এপ্রিল রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় 54টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনামূলক প্রচার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঘোষণা দেওয়া হয় বিভিন্ন খাবারের ফেলে দেওয়া প্যাকেট ও পরিত্যক্ত স্যানিটারি সামগ্রী কিনে নিবে নগর কর্তৃপক্ষ। আর এসব উচ্ছিষ্ট বর্জ্য এলাকার কাউন্সিলরের কাছে নিয়ে গেলেই বিনিময়ে মিলবে টাকা। এ বিষয়ে জনসচেতনামূলক কর্মকাণ্ডের জন্য প্রত্যেক কাউন্সিলরের জন্য বরাদ্দ দেওয়া হয় 50,000 টাকা। দ্রব্যভেদে 1 থেকে 100 টাকা দিচ্ছে ডিএনসিসি। প্রতিটি চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডিসপোজেবল গ্লাসের জন্য দেয়া হচ্ছে 1 টাকা। ডাবের খোসা, কনডেন্স মিল্কের কোটা দিলে মিলছে 2 টাকা। প্লাস্টিক, সিরামিক, মেলামাইনের মগ, বাটি, প্লেটের দাম ধরা হয়েছে প্রতি পিস 3 টাকা। পরিত্যক্ত টায়ার প্রতি পিস 50 টাকা আর প্লাস্টিকের অন্যান্য দ্রব্য ও পলিথিন প্রতি কেজি 10 টাকা। নষ্ট স্যানিটারি সামগ্রী, বেসিন ইত্যাদি প্রতি পিস 100 টাকা করে কিনে নিবে ডিএনসিসি। ডিএনসিসি জানিয়েছে আপাতত এসব ময়লা সাভারের আমিনবাজার ময়লার ভাগারে মজুত রাখা হবে। মূলত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ মশাবাহিত নানা রোগব্যাধি নিয়ন্ত্রণে রাখতে এমন উদ্যোগ নগর কর্তৃপক্ষের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শাড়ি নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ। টাঙ্গাইলের শাড়িকে ভারতের জিআই তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের 64 জেলার সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকা উচ্চ আদালতে দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। আইনি পদক্ষেপে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা আইনজীবীদের। ফেব্রুয়ারির শুরুর দিকে টাঙ্গাইল ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের খামখেয়ালিতে এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে। টাঙ্গাইলের শাড়ির উৎস পশ্চিমবঙ্গের বলে দাবি করায় বিব্রত হয় কলকাতার মানুষও। শত শত বছরের ঐতিহ্যের স্মারক টাঙ্গাইলের শাড়ি স্বীকৃতি হারানোর পর হুঁশ ফেরে বাংলাদেশের। অনেকটা তড়িঘড়ি করে দেয়া হয় ভৌগোলিক পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জিআই পণ্যের তালিকা থেকে টাঙ্গাইলের শাড়ি বাদ দেওয়ার আইনি লড়াইয়ের। সোমবার শিল্প মন্ত্রণালয় উচ্চ আদালতকে জানায় ভারতের সঙ্গে আইনি যুদ্ধের জন্য নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ। মাসুন অ্যান্ড অ্যাসোসিয়েট নামের ফার্মটি মূলত 2 ধাপে আইনি পদক্ষেপ নেবে। ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। এদিন দেশের সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে মন্ত্রণালয়। যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে সেই তালিকাটাও দেয়া হয়েছে। 2016 সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ইলিশ, চাপাই ও রাজশাহীর ক্ষীরসাপাত ও ফজলি আম সহ আরও 20টি পণ্যের জিআই স্বীকৃতি মেলে। বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা 28টি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সরকার অনুমোদিত দেশি বিদেশি টিভি চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ কেবল ও ডিটিএইচ অপারেটররা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন। সরকার অনুমোদিত চ্যানেল ব্যতীত ভিডিও, ভিসিডি, ডিভিডি এর মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কোনো চ্যানেল বাংলাদেশে বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করা যাবে না। অবৈধভাবে দেশি বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে এর সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নেয়ার পর দেশে অবৈধ সেট টপ বক্সের মাধ্যমে অবৈধভাবে দেশি বিদেশি চ্যানেলের প্রদর্শনের পাশাপাশি ক্লিন ফিডের ব্যবস্থা না করে বিজ্ঞাপন সহ বিদেশি বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি জনগণও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়ে গত 2 এপ্রিল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সম্প্রতি অংশীজনদের চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 3 বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এর মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে, তাই এক্সপ্রেসওয়ের বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও আরও আগেই ঋণ বন্ধ করে দেয় 2টি ব্যাংক, তাই এখন রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। রাশিদ লিবনের রিপোর্ট। কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎই বন্ধ।
শ্রমিক শূন্য পুরো এলাকা। কাউরান বাজার, মগবাজার, মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া এক একটি পিলার, গার্ডার, টি গার্ডার পড়ে আছে, নেই কোনো কর্মযোগ্য। আজকে আমার আসতে দিদি বলতে কাজ শোনা যাবে কিন্তু প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড়, কাজটা এইদিকে হয়েছে, এইদিকে কাজ। কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। একটু পেছনে যাওয়া যাক। 2011 সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই। তবে অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও শুরু হয়নি কাজ। 2019 সালে চাইনিজ 2 কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এই কাজে 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51, 34 ও 15 ভাগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের 73 ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর 27 ভাগ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা 2 ব্যাংক। তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প। দুই পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে, সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং 2 পক্ষকে আমরা অনুরোধ করেছি, লিখিতভাবেও করেছি, তারা যেন কোনোভাবে কাজটাকে বন্ধ না করে, কারণ এটি একটি মানে শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে। কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ করছে তারা। চুক্তির শর্ত মতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির। অন্যদিকে অর্থ জোগান না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতালথাই। কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে, সেই মামলাটি চলমান থাকার কারণে দুটো জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে, যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র হাতিরঝিলার পান্থপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে। বন্ধ পড়ে থাকা এসব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার। অসহায় সেতু কর্তৃপক্ষ, যেহেতু আদালতে গড়িয়েছে 2 ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি, তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে। দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক থেকে রাজনৈতিক সব দিক থেকেই আলোচনায় থাকা রাজ্যটির নাম আসাম। ধর্মীয় মেরুকরণের কারণেই বদলে গেছে এখানকার রাজনীতির চেনা ছবি। 47-এ দেশভাগের পর থেকেই এখানে রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থান ছিল দেশটির স্বাধীনতা আন্দোলনকারী দল কংগ্রেসের। যদিও গেল 1 দশক ধরে রাজ্যটিতে চোখে পড়ার মতো উত্থান বিজেপির। আসামের রাজনৈতিক উত্থান পতনের কথা জানাচ্ছেন সুব্রত আচার্য। হিমালয়ের দক্ষিণে অবস্থিত আসাম রাজ্যের বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, রয়েছে কাছাড়ের পর্বতমালা ও বরাক উপত্যকাও। দেশটির উত্তর পূর্ব 6টি রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মেঘালয়ের সঙ্গে ভারতের সংযোগের সেতু বলা হয় এই আসামকে। তথ্য বলছে পাহাড় সমতল অসমভূমির কারণেই রাজ্যটির নামকরণ করা হয় আসাম। স্থানীয় ভাষায় যাকে বলা হয় অহম। রাজ্যটিতে 17 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 10 জনই ছিলেন কংগ্রেসের, অর্থাৎ 17 বার নির্বাচনের মধ্যে 10 বার রাজ্য সরকার ক্ষমতায় ছিল কংগ্রেসের। দলটির শেষ মুখ্যমন্ত্রীর নাম তরুণ গগৈ। এরপরই 2016 সালে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। 35 জেলার রাজ্যটিতে ক্ষমতায় বসে মোদি, অমিত শাহ, যোগীর গেরুয়া শিবির। 2016 সালের বিধানসভা ভোটে 126 আসনের মধ্যে 86 আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে এনডিএ জোট ক্ষমতায় আসে। জোটে রয়েছে আসাম গণপরিষদ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিপিএফ। কংগ্রেস ও প্রাদেশিক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এখন বিরোধী আসনে। যদিও কংগ্রেসের তুলনায় এখন এআইইউডিএফকে শক্তিশালী বলেই মনে করা হয়।
14 আসনের লোকসভাতেও AIUDF একটি আসনে জয় পায়। এটি বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিকও। উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আসামের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের বড় কারণ পাহাড়ি আদিবাসী এবং বাইরে থেকে আসা মানুষ, আর এখানেই ধর্মীয় মেরুকরণের ফাঁদ তৈরি করতে পেরেছে গেরুয়া শিবির। নামাজ পড়তে গিয়ে ফাঁকে ফাঁকে দাঁড়া লাগে, নানান ধরনের ভেজাল আসিয়ে থাকে। যাই পরিবর্তন আসুক, আমরা চাই এটাই। আমরা হিন্দু মুসলিম সব এখানে আমরা মিলেমিশে থাকি। এখানে চেষ্টা তো সবাই করে হয়তো পালন করার জন্য, কিন্তু হয়তো পরিস্থিতির সাপেক্ষে হয়তো সব তো পালন করা সম্ভব না। হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো কিছু নেই, সব ঠিকঠাক আছে, একই আছে, মানে ভালোই আর কি। যে জিতবে সে তো কাম করবে, আর যে হারবে সে তো কোনো কিছু নেই, সে চুপচাপে থাকবে। রাজ্যটির 34% মানুষই মুসলিম। এদের বড় একটি অংশ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে 1971 সালে ভারতের আশ্রয় নেয়া পূর্ব পাকিস্তানের মুসলিম মানুষ। তাই রাজনীতি এখন ধর্মকে সামনে রেখে আবর্তিত হচ্ছে রাজ্যটিতে। তবে আসামের মানুষ শেষ পর্যন্ত ধর্মীয় মেরুকরণের পক্ষে না বিপক্ষে রায় দেন সেটা জানা যাবে 4 জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়ে। আসামের মানুষ ধর্মীয় মেরুকরণের পক্ষে রায় দেন কিনা সেটা কিন্তু সামনে আসবে 4 জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়ে। আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ জয়ের লক্ষ্যেই খেলছে বাংলাদেশ। সহকারী কোচ নিক পোথাস জানালেন ক্রিকেটারদের উন্নতি নিয়ে কোচিং স্টাফ কাজ করছে। আজ কোনো আনুষ্ঠানিক অনুশীলন ছিল না ক্রিকেটারদের, তারপরও ঐচ্ছিক অনুশীলনে অংশ নেন তানজিম সাকিব, পারভেজ ইমন, আফিফ, তানজিজ তামিম। তাদের সঙ্গে ছিলেন স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার। ইনজুরি সেরে যাওয়ায় ধারণা করা হচ্ছে সিরিজের শেষ 2টি ম্যাচে তাকে খেলাবে ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। তবে সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ। বিশ্বকাপের আগে এমন কৌশলে কেন খেলছে তারা, তা নিয়েও বিভিন্ন মহলে হচ্ছে নেতিবাচক আলোচনা। চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি20তে বিকেল 3টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। যে কোনো আন্তর্জাতিক সিরিজে সবার আগে গুরুত্বপূর্ণ হলো সেই সিরিজ নিশ্চিত করা। চট্টগ্রামে আমরা আপাতত সেই লক্ষ্য নিয়ে খেলছি। এটা নিয়ে কে কি বললো সেসব নিয়ে ভাবতে চাই না, আমরা আমাদের পরিকল্পনাতেই থাকতে চাই। হ্যাঁ, অবশ্যই আমাদের পরিকল্পনায় বিশ্বকাপ আছে। ক্রিকেটাররা কতটুকু উন্নতি করছে সেদিকেও দৃষ্টি রাখছি আমরা। মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান। ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে এক ভক্ত সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন সাকিব। এর আগেও এবারের ডিপিএলে ফতুল্লায় ম্যাচ চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে ভক্তরা মাঠে ঢুকে একাধিকবার ছবি তুলেছেন ক্রিকেটারদের সঙ্গে। ফতুল্লায় তখনও শুরু হয়নি শেখ জামাল প্রাইম ব্যাংকের ম্যাচ। সাকিব কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামালের সোহেল ইসলামের সঙ্গে। হঠাৎ করেই মাঠে সাকিবের সঙ্গে সমর্থকের সেলফির আবদার। শেখ জামাল অলরাউন্ডার বারণ করলেও নাছোড়বান্দা সেই সমর্থক আবারও এগিয়ে যান ফোন হাতে। ব্যাস, ধৈর্যের বাঁধ ভাঙে সাকিবের, চড়াও হন সেই ভক্তের উপর। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে খেলা হয়েছে 3 ভেন্যুতে। বিকেএসপির 2 মাঠ, মিরপুর ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এর মধ্যে বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে ফতুল্লা। এর আগেও খেলা চলাকালীন সমর্থকরা মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলেছেন এই ভেন্যুতেই, যা নিয়ে ক্রিকেটাররাও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আইসিসি স্বীকৃত ম্যাচ যেখানে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা, কিন্তু উদাসীন সিসিডিএম ব্যবস্থা রাখেনি কোনো নিরাপত্তা রক্ষীর। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর কিছু ম্যাচে নিরাপত্তায় কয়েকজন নিয়োজিত থাকলেও মৌসুমের শেষ ম্যাচে আবারও অব্যবস্থাপনা সিসিডিএমের। মাঠের খেলা নিয়ে কোনো বিতর্ক না হলেও প্রিমিয়ার লিগ শেষ হলো বড় একটা প্রশ্নের জন্ম দিয়ে। এভাবে আর কত বিড়ম্বনার শিকার হবেন ক্রিকেটাররা? কবে বোধোদয় হবে সিসিডিএমের? প্রিমিয়ার লিগের নিরাপত্তা নিয়ে আদৌ কোনো ব্যবস্থা কি নিবে বিসিবি? সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান।
এবং উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা। ভোটে অংশ নিতে ঠাকুরগাঁয়ে চাচা ভাতিজার লড়াই, সবাই সংসদ সদস্যের স্বজন। আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট, বলছে বিএনপি। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ শ্রেয়া। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।